হ্যালো স্টুডেন্ট, লুসি একাডেমিতে তোমাদেরকে আবারও স্বাগত। তো তোমরা যারা এবছর ক্লাস 10-এ উঠেছো, তো তোমাদের ইতিহাসের যে প্রথম অধ্যায় আছে, সেই প্রথম অধ্যায়ের ইতিহাসের ধারণা, সেই ইতিহাসের ধারণা চ্যাপ্টারটি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। কথা না বলে শুরু করা যাক। তো দেখো, ইতিহাস কি? ইতিহাস হচ্ছে অতীতের ঘটনা, অর্থাৎ মানুষ যখন লিখতে শুরু করলো তার আগে থেকে যেসব ঘটনাগুলি ঘটেছে সেখান থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত যা কিছু ঘটেছে সব কিছু হচ্ছে ইতিহাসের বিষয়। আমাদের পূর্বপুরুষরা কি করেছিল, কিভাবে বেঁচেছিল এবং কিভাবে তারা সভ্যতার ধারা গুহা মানুষ থেকে বা গুহা মানব থেকে কিভাবে তারা ইন্টারনেট যুগে পৌঁছে গিয়েছে আর তার বিকাশ করেছে, এই সমস্ত কিন্তু ব্যাখ্যা এবং আলোচনা দিয়ে থাকে কিন্তু ইতিহাস। যে ইতিহাস যে একটা স্বতন্ত্র বা আলাদা বিষয়, সেটা প্রথম শুরু হয়েছিল কিন্তু 19 শতকের ইউরোপ। দেখো, আগে আমরা ইতিহাস বলতে কি জানতাম না, ইতিহাস বলতে জানতাম যে কোনো রাজা বা রানী বা তাদের মন্ত্রী সম্পর্কে আমরা জানতাম। তাছাড়া আর কি জানতাম না, জানতাম যে কোনো অভিজাত বংশের বা অভিজাত ব্যক্তিদের কিন্তু অর্থনৈতিক বা সামাজিক আধিপত্য সম্পর্কে আমরা জানতাম। কিন্তু বর্তমানে যে ইতিহাস চর্চার বিষয়বস্তু কিন্তু হয়ে উঠেছে পুরো একেবারে উচ্চ বংশ থেকে শুরু করে একদম নিম্নবর্গীয় মানুষদের ইতিহাস চর্চার অন্তর্ভুক্ত হয়েছে। তো দেখো যে এখানে আমরা কি বলতে পারি না, বলতে পারছি যে মহাদেশ থেকে দেশ, দেশ থেকে শহর, শহর থেকে পল্লী, আর পল্লী থেকে গোষ্ঠী, আর গোষ্ঠী থেকে ব্যক্তি মানুষের জীবন চর্চা কিন্তু ইতিহাসের বিষয়বস্তু হয়ে উঠেছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে বর্তমানকালে ইতিহাস চর্চায় কিন্তু আমূল পরিবর্তন। তো দেখো, তোমাদের এই যে ক্লাস 10 কী কী পড়তে হবে সে বিষয়ে আমি তোমাদেরকে বলছি। দেখো, প্রথমে তোমাদেরকে পড়তে হবে যে নতুন সমাজের ইতিহাস পড়তে হবে, খেলাধুলার ইতিহাস, পোশাক পরিচ্ছদের ইতিহাস, যোগাযোগ ও যানবাহনের ইতিহাস, নারীর ইতিহাস, খাদ্যাভ্যাসের ইতিহাস, শিল্প চর্চার ইতিহাস, স্থাপত্যের, দৃশ্যশিল্পের ইতিহাস, আর স্থানীয় ইতিহাস, শহরের ইতিহাস, পরিবেশের ইতিহাস, চিকিৎসাবিদ্যার ইতিহাস, বিজ্ঞান প্রযুক্তির ইতিহাস। এছাড়া তোমাদের আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ, আধুনিক ভারতের ইতিহাস চর্চায় উপাদানের ব্যবহারের পদ্ধতি। দেখো, আমি এবার যে টপিকের উপর আলোচনা করছি সেটা হচ্ছে নতুন সামাজিক ইতিহাস। দেখো, শুধুমাত্র ইতিহাস চর্চায় যে রাজা মহারাজা বা অভিজাতদের আলোচনা নয়, এখানে মানুষের একেবারে নিম্নবর্গীয় মানুষদের কিন্তু প্রাধান্য দেয়। শুধুমাত্র বহু চর্চিত প্রতিবাদী আন্দোলন নয়, একেবারে নিম্ন স্তরের তুচ্ছ ঘটনা, সেগুলোও কিন্তু এই নতুন সামাজিক ইতিহাসে কিন্তু আলোচনা করা হয়েছে। বর্তমানে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে যে ইতিহাস চর্চা শুরু হয়েছে সেই ইতিহাস চর্চাকে বলা হচ্ছে নতুন সামাজিক ইতিহাস। তাহলে বোঝা গেল যে নতুন সামাজিক ইতিহাসটা কি। তো আমরা নেক্সট যাব খেলাধুলা। তো এই খেলাধুলা তোমরা জানো যে খেলাধুলার অনেক প্রকার খেলাধুলা ছিল। তো সে সময় হচ্ছে পাশা খেলা বলতে তোমরা সকলে জানো যে সেই মামা শকুনি। পাশা খেলা বলতে একটাই নাম আগে আসে, মামা শকুনি। তো মামা শকুনি যে পাশাটা হাতে করে নিয়ে যেটা এইভাবে করে খেলতো সেটা হচ্ছে পাশা খেলা। এছাড়াও আরও কি, হাডুডু খেলা, কবাডি খেলা, মল্লযুদ্ধ ওটাও কিন্তু একটা খেলার মধ্যে, ঠিক আছে। এছাড়া ফুটবল, ক্রিকেট, এগুলো পরবর্তীতে এসছে। তো এই সম্পর্কে কিন্তু তোমাদেরকে
পড়তে হবে। ক্লাস আসছে খাদ্যাভ্যাসের ইতিহাস। তো খাদ্যাভ্যাসের ইতিহাসটা কি করে ইতিহাসের মধ্যে অন্তর্ভুক্ত হলো? একটা সুন্দর পয়েন্ট কিন্তু এটা। আমরা অনেকে বলি যে খাদ্যাভ্যাস, আমরা খাওয়া দাওয়া করবো, তো এর সঙ্গে ইতিহাসের কি সম্পর্ক? তো দেখো যে পাল সেন যুগে বৌদ্ধ যারা ছিল বা ব্রাহ্মণ যারা ছিল, তারা কি করত না, তারা নিরামিষ ভোজী ছিল, তাহলে নিরামিষ খেত এবং ভাত খেত। কিন্তু পরবর্তীকালে আমাদের ভারতবর্ষে যখন মুসলমান শাসন ব্যবস্থা চালু হয়, এই মুসলমান শাসন ব্যবস্থা চালু হলে কিন্তু মুসলমানদের যে খাদ্যাভ্যাস সেটি কিন্তু মানুষের সমাজ জীবনে কিন্তু বিস্তার ঘটে। যেমন তোমরা এখন বেশিরভাগই সবাই পছন্দ করো বিরিয়ানি। তো বিরিয়ানি কিন্তু কোত্থেকে এসেছিল না, বিরিয়ানি কিন্তু মুসলমান যে শাসন ব্যবস্থা ছিল, সেই মুসলমান শাসন ব্যবস্থা থেকে কিন্তু সেখান থেকে প্রচলন শুরু হয়েছিল। এবার দেখো, তোমরা অনেকেই মিষ্টি রসিক মানুষ, মিষ্টি খেতে ভালোবাসো। তো এই মিষ্টি অর্থাৎ রসগোল্লা, এই রসগোল্লা কিন্তু জিআই স্বীকৃতি নিয়ে একটা সমস্যা ঘটেছিল। কেউ বলেছিল না এই রসগোল্লা উড়িষ্যার, আবার কেউ বলছে না এই রসগোল্লা প্রথম বাংলাতে তৈরি হয়েছিল। তো এটা যদি জানতে হয় তাহলে ইতিহাস জানতে হবে। আবার কেউ বলছে না কলকাতা তৈরি হয়নি, বাগবাজারে তৈরি হয়েছিল। তো এই যে ইতিহাসটা, রসগোল্লা নিয়ে যে ইতিহাস, তাহলে সেটা আমাদেরকে জানতে হচ্ছে ইতিহাস চর্চার মধ্য দিয়ে। তাছাড়া দেখো যে আমরা বাঙালিরা কি করি না, প্রতি তরকারিতে আলু দিতে হয়। আলু ছাড়া আমাদের জন্য কোনো তরকারি ঠিকভাবে আমাদের মানে ঠিক পোষায় না, একেবারে বাংলা ভাষায় বলতে গেলে যেটা বোঝায়। তো সেই আলু কিন্তু আমাদের কোনো ভারতীয়দের কোনো ফসল নয়। এটা কোথা থেকে এসেছিল না, এটা এসেছিল পর্তুগিজদের থেকে। পর্তুগিজরা আলু নিয়ে এসেছিল। তো তাছাড়া দেখো আমাদের এখন যে বড়দিন অর্থাৎ 25শে ডিসেম্বর, এই 25শে ডিসেম্বরে কিন্তু আমরা সবাই কেক খাই, তাই না? এটা আমাদের একটা রীতি হয়ে গেছে যেন। তো এই 25শে ডিসেম্বরে যে কেক, এই কেকটা কিন্তু আমাদের বাঙালি সমাজে ছিল না। তো সেটা আস্তে আস্তে কিন্তু বাঙালি সমাজে ঢুকে গেছে। তো এটাও কিন্তু একটা বিবর্তন বা ইতিহাসের মধ্য দিয়ে কিন্তু এসছে। তো বোঝা গেল যে খাদ্যাভ্যাস কি করে ইতিহাস চর্চার বিষয়বস্তু হয়ে। গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে পোশাক পরিচ্ছদ। তো পোশাক পরিচ্ছদের সঙ্গে ইতিহাসের কি সম্পর্ক? আমরা অনেকে এই জন্য কথাটা শোনার পরে জন্য কেমন একটা ভাবতে থাকি, তাই না, যে পোশাক পরিচ্ছদের সঙ্গে এর কি সম্পর্ক হতে পারে। কিন্তু এর সঙ্গে কি কি সম্পর্ক দেখো না, পোশাক পরিচ্ছদের সঙ্গে রুচি আর কি না, অর্থনৈতিক অবস্থা আর হচ্ছে সাংস্কৃতিক কিন্তু সম্পর্কে আমরা কিন্তু জানতে পারি। কেমন যে কার কেমন রুচি। দেখা গেছে এখন ওই যে তোমরা জানো যে ছেঁড়া ফাটা ড্রেস থাকে, সেটা কেউ যদি পরে যদি সবার সামনে ঘুরে বেড়ায়, তাহলে তার রুচি আজ যে একটা সুন্দরভাবে সেজে গুজে আছে বা মানানসই যেমন সাজে তেমন যদি সেজে থাকে, তাহলে তার রুচিটা কেমন, এর থেকে তোমরা বুঝতে পারছো পরিষ্কার করে। এই যে পার্থক্যটা, এটা তোমরা বুঝতে পারলে। আর কি তোমার হচ্ছে অর্থনৈতিক অবস্থা। অর্থনৈতিক অবস্থা সম্পর্কে কিভাবে আমরা জানতে পারি যে একজন মানে যিনি খুব প্রভাবশালী, অর্থনৈতিক দিক থেকে প্রভাবশালী ব্যক্তি, তিনি একটা যে ড্রেস পরবেন, একদম গরিব মানুষ যেটা, যে গরিব মানুষ তারা যে ড্রেস পরবে, আর একজন অভিজাত বা অর্থনৈতিক দিক থেকে অনেকটাই এগিয়ে সে যিনি ড্রেস পরবেন, দুজনের মধ্যে একটা কম্পারিজন করে দেখো, দুজনের ড্রেস কিন্তু পুরোপুরি আলাদা। আসলে আর কি কি নির্ভর করে না, পোশাকের উপর নির্ভর করে তার প্রযুক্তি আর পরিবেশের উপরে কিন্তু পোশাক নির্ভর করে। দেখো একটা কেউ যদি দার্জিলিংয়ে থাকে, তাহলে তার পোশাক কেমন হবে, খুব ঠান্ডা
ঠান্ডার যে পোশাকটা থাকে সেই পোশাক হবে। আর কেউ যদি মরুভূমিতে থাকে তো তার পোশাক কেমন হবে? তাহলে পরিবেশের উপরে কিন্তু পোশাক নির্ভর করে। তো বোঝা গেল বিষয়টা। তাছাড়া দেখো, এছাড়াও বিভিন্ন রাজ্যে কিন্তু মানুষের পোশাক পরিচ্ছদ বিভিন্ন রকম। এছাড়াও পোশাক পরিচ্ছদের উপরে কিন্তু সংস্কৃতির একটা সম্পর্ক রয়েছে। তো এই এক এক সংস্কৃতির মানুষ এক এক রকমভাবে কিন্তু পোশাক পরে। তুমি যদি পাঞ্জাব, হরিয়ানা এবং হিমাচল প্রদেশের মেয়েরা কি পরে না সালোয়ার কামিজ পরে। এবার দেখো দেখো বাংলার মেয়েরা কিন্তু বহু যুগ আগে থেকে কিন্তু শাড়ি প্রচলন কিন্তু ছিল, কিন্তু বর্তমান দিনে যে বাংলার মেয়েরা অম্বিকা পদ্ধতিতে কিন্তু শাড়ি পরে। পরবর্তী যে টপিক সেটা হচ্ছে শিল্প চর্চার ইতিহাস। তো শিল্প চর্চা কি? শিল্প চর্চার মধ্যে হচ্ছে নাচ, গান এবং নাটক। তো দেখো যে সঙ্গীত, এই সঙ্গীত কিন্তু ভারতীয় উপমহাদেশের সঙ্গীতের চর্চা কিন্তু খুবই প্রাচীন, অর্থাৎ অনেক দিন আগে থেকে কিন্তু ভারতীয় সঙ্গীতের প্রচলন ছিল। তো এই প্রচলন আমরা কোথা থেকে পাই না সামবেদ থেকে। এই ভারতীয় সঙ্গীতের উৎস কিন্তু হচ্ছে সামবেদ। তো সামবেদ থেকে শুরু করে বর্তমান দিনে যে সঙ্গীতের যে নানান পরিবর্তন ঘটেছে। আমির খসরু নাম শুনেছ? তো এই আমির খসরু থেকে শুরু করে বিভিন্ন সঙ্গীত, কী কী সঙ্গীত, লোকগীতি, পল্লগীতি, ভাটিয়ালি, আর হচ্ছে ভজন, এইরকম যে সঙ্গীতগুলো, তারপর রবীন্দ্রসঙ্গীত, তারপর তুমি আসো মান্না দে, তারপর লতা মঙ্গেশকর, এই যে আস্তে আস্তে যে বিবর্তন হতে থাকলো সঙ্গীতের যে বিবর্তন, এই বিবর্তন কিন্তু আমাদের ইতিহাস চর্চা থেকে পাওয়া যায়। তাহলে বোঝা গেল যে সঙ্গীতে কি করে ইতিহাস চর্চায় উপাদান হিসেবে এসছে। শিল্প চর্চার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো এই নৃত্যকলা। এই নৃত্যকলা কিন্তু বহুদিন আগে থেকে কিন্তু বিদেশের মাটিতে সমাদৃত হয়েছে বা গুরুত্ব পেয়েছে। তো তোমরা সকলেই চেনো উদয় শঙ্কর। তো উদয় শঙ্করের অনেকে নামও শুনেছ, আবার অনেকে চেনো, অনেকে মানে ছবি দেখেছো। তো এরা কিন্তু বিদেশের মাটিতে কিন্তু সমাদৃত হয়েছে। এছাড়া ভারতের যেসব নৃত্যগুলি আছে, যেমন তোমরা সকলেই জানো যে ভারতনাট্যম, কথাকলি, ছৌ নৃত্য, কুচিপুড়ি, এই নৃত্যগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এই নৃত্যগুলো কিন্তু গবেষকরা প্রায় সময় গবেষণা করে চলেছেন এবং তারা ইতিহাস চর্চায় উপাদান হিসাবে কিন্তু গুরুত্ব দিচ্ছে। দেখো 18 এবং 19 শতকে ইউরোপের পাশাপাশি কিন্তু ভারতে নাটকের গুরুত্ব কিন্তু ব্যাপক প্রাধান্য পেয়েছিল। এই নাটকে কিন্তু জাতীয়তাবাদী আন্দোলনের খুব অনুপ্রেরণা দিয়েছিল। অর্থাৎ ভারতের যে স্বাধীনতা সংগ্রামের সময় বা স্বাধীনতার সময় কিন্তু এই নাটকগুলো স্বাধীনতা সংগ্রামীদেরকে অনুপ্রেরণা দিয়েছিল। এই নাটকগুলি যারা লিখেছিলেন সেই নাটকগুলির লেখকদের মধ্যে গুরুত্বপূর্ণ যে লেখকগুলি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, শিশির ভাদুড়ী, গিরিশচন্দ্র ঘোষ, এরা কিন্তু ব্যাপক গুরুত্বপূর্ণ লেখক। বা তাদের প্রাধান্যে কিন্তু ভারতের যে নাটকগুলো খুব প্রাধান্য পেয়েছিল বা গুরুত্ব পেয়েছিল। সেই নাটকগুলো আজও কিন্তু ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তাছাড়া যারা যেসব অভিনেতাগুলি অভিনয় করেছিলেন এই নাটকগুলিকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন, সেই অভিনেতাগুলির মধ্যে তোমরা সকলেই জানো উৎপল দত্ত, ঋত্বিক ঘটক, এই নামগুলি তোমাদের কাছে কিন্তু খুব পরিষ্কার নাম এবং সুন্দর নাম, তোমরা এদেরকে অভিনয়ও তোমরা দেখেছো। তো এই সব যে অভিনেতাগুলি ছিল তারা সুন্দরভাবে এত সুন্দর ফুটিয়ে তুলেছিল যা আজও বাঙালির হৃদয়ে বা ভারতীয়দের হৃদয়ে কিন্তু হৃদয়ে গেঁথে আছে।
তো সেই নাটকগুলো ইতিহাসের উপাদানে আজও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো দেখো এবার পরবর্তী যে আমরা টপিক, সে টপিক হচ্ছে চলচ্চিত্র। দেখো এখন আমাদের যে বিনোদনের মাধ্যম কি বলতো, সেটা হচ্ছে মোবাইল। মোবাইল হচ্ছে এখন আমাদেরকে বিনোদনের মাধ্যম। আমরা কোনো সময় পেলেই সঙ্গে সঙ্গে মোবাইলটা নিয়ে বসি, সেখানে যা আমাদের যার যার পছন্দ সে সেইভাবে করে দেখে। কেউ হয়তো সিনেমা দেখে, কেউ এখন রিলস দেখে, এইরকম যাদের যেরকম পছন্দ। তো মোবাইলের আগে আমাদের বিনোদনের মাধ্যম কী ছিল? আমাদের বিনোদনের মাধ্যম ছিল কিন্তু চলচ্চিত্র। তো এই চলচ্চিত্র দাদা সাহেব ফালকে প্রথম নির্বাক ছবি তিনি তৈরি করেছিলেন। নির্বাক ছবির কথার অর্থ কি? মানে বাঘ নেই, বাঘ মানে কথা, এই কথা নেই সেই সেই ছবিতে। তো দেখো সেই ছবিটি নাম হচ্ছে রাজা হরিশ্চন্দ্র। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ যেসব সিনেমাগুলো ছিল বা ছায়াছবি ছিল, সেগুলো হচ্ছে দেনা পাওনা, জামাই ষষ্ঠী। তার পরবর্তীকালে আমরা শেষে আরও মানে দাদা সাহেবের ফালকের পরেও আমরা দেখি আরেকটা গুরুত্বপূর্ণ পরিচালক সত্যজিৎ রায়। তো এই সত্যজিৎ রায় কিন্তু আমাদের যে ইতিহাস চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে। তাহলে এই যে সিনেমাগুলি কিন্তু জাতীয়তাবাদীর ভাবনা থেকেই তৈরি হয়েছিল। এইসব সিনেমাগুলি বিনোদনের মাধ্যমে মানুষদেরকে কিন্তু জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করত। তার জন্যই আজও এইসব সিনেমাগুলি ইতিহাস চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে। বোঝা গেল? দেখো এবার যে টপিক সেটা হচ্ছে স্থাপত্যের ইতিহাস। স্থাপত্যের ইতিহাস কিন্তু অতীতের স্মৃতিকে বহন করে নিয়ে চলে। তো অতীতের স্মৃতি, এই অতীতের স্মৃতিকে কীভাবে বহন করে চলে? সেই অতীতের যে স্থাপত্যগুলি তৈরি করা ছিল, সেই স্থাপত্যগুলি সহজে ধ্বংস হয় না। তো তার জন্য সেই স্মৃতিগুলি বহুদিন পর্যন্ত কিন্তু অক্ষত অবস্থায় থাকে। তার জন্য সেই স্মৃতিগুলোকে বহন করে নিয়ে চলে। তো যেমন দেখো আগ্রার তাজমহল, তুমি এখনও দেখতে পাবে আগ্রার তাজমহল সেইভাবে কিন্তু আছে। তাছাড়া আর কি কি আছে? বড় সোনা মসজিদ, ছোট সোনা মসজিদ, মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেস, আরেকটি সব থেকে যেটা এখন চর্চিত বিষয় ছিল রাম মন্দির। তো দেখো এই রাম মন্দির যখন রাম মন্দির এবং বাবরি মসজিদ নিয়ে যে সুপ্রিম কোর্টে যে মামলাটা হয়েছিল, সেখানে কিন্তু ইতিহাসবিদরা গবেষণা করে দেখলেন যে বা খনন কার্য করার পরে দেখা গেল সেখানে কিছু স্থাপত্য ছিল, বড় বড় পিলিয়ার ছিল। সেই পিলিয়ারগুলি গবেষণা করে দেখা গেছে যে এগুলো কোনো মসজিদ নয়, মন্দিরে। তাই এর জন্যই সুপ্রিম কোর্ট অর্ডার দিল যে এখানে আগে মন্দির ছিল, পরে মসজিদ হয়ে গেছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে স্থাপত্য কিভাবে ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে থাকে। এবারে যে টপিক, সে টপিকের নাম হচ্ছে দৃশ্যশিল্পের ইতিহাস। তাতে কি কি আছে না, ছবি আঁকা এবং ফটোগ্রাফি। তা তোমরা আবার বলতে পারলে স্যার এতক্ষণ তো আপনি বললেন খেলাধুলা, পোশাক পরিচ্ছদ, সে অনেক কিছু নিয়ে আলোচনা করলেন, তো সেগুলো তো ঠিক ছিল, তো ছবি আঁকার সঙ্গে ইতিহাসের কি সম্পর্ক? তো ছবি আঁকবে, সেখানেও আবার আমি আমার মতো করে ছবি আঁকছি, আমার মন থেকে ছবি আঁকছি, সেটা আবার কি করে ইতিহাসের উপাদান হবে? তো ধরো তুমি একটা ছবি আঁকলে, তাহলে ছবিটা তুমি আঁকলে তোমার মনের থেকে তুমি ছবিটা আঁকছো, তাহলে সেই ছবিটা কিন্তু আঁকার জন্য অন্য কারোর পরামর্শ তুমি কিন্তু ছবি আঁকছো না। তো এখানে কিন্তু তোমার একটা স্বতন্ত্র থাকলো। এবার দেখো যদি কোনো রাজার সভাকবি
তার সম্পর্কে কিছু লেখেন, তাহলে কি হবে? যে রাজার সভাকবি লিখবেন সেই রাজার ভালো গুণগুলো লিখবেন, খারাপ গুণগুলো কিন্তু লিখবেন না, তাই তো? তাহলে দেখো যে আমরা লিখিত যে উপাদানগুলো পাই সেই উপাদানগুলো কিন্তু কোনো রাজার সভাকবিরা লিখেছেন, তাহলে সেই লেখাগুলো কিন্তু তাদের ভালো গুণগুলো রয়েছে, অর্থাৎ খারাপ গুণগুলো নেই। আমাদের ইতিহাস চর্চা করতে গেলে দেখতে হবে যে ভালো এবং খারাপ দুটো গুণেই কিন্তু প্রয়োজন। যদি আমরা ভালো গুণগুলো নিই তাহলে খারাপ গুণগুলো আমরা না জানতে পারি, তাহলে কি হবে? আমরা সঠিক ইতিহাস চর্চা করতে পারবো না। আর তার সাহায্য নিতে হবে কিন্তু এই ছবি আঁকা। তো ছবি আঁকতে গেলে কোনো শিল্পী সে কিন্তু তার নিজের মতো করে আঁকেন, তাহলে এখানে স্বতন্ত্র। তাহলে তোমরা বুঝতে পারলে যে ছবি আঁকা এবং যে লিখিত উপাদান সেগুলোর মধ্যে যে তফাৎ, সে তফাৎটা তোমরা বুঝতে পারলে। অর্থাৎ ছবি আঁকার ক্ষেত্রে কিন্তু তার নিজের মতো করে আঁকতে হয়, অর্থাৎ এখানে কারো সহযোগিতা ছাড়াই কিন্তু সে শিল্পী কিন্তু আঁকেন। আর লিখিত উপাদানে যে উপাদান থাকে সেটা হচ্ছে নিরপেক্ষ নয়, এটা হচ্ছে নিরপেক্ষ। তাহলে দেখো যে আঁকা, ছবি আঁকার ক্ষেত্রে কিন্তু তোমরা একটা সবথেকে নাম একদম তোমরা মুখস্থ করে ফেলে ফেলছো। ছবি আঁকার কথা নাম বললেই তোমরা যে নামটা সর্বপ্রথম তোমাদের মনে আসে সেটা হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। এই লিওনার্দো দা ভিঞ্চির যে ছবিটা তোমরা দেখেছো, এই ছবিটা কিন্তু বিশ্বের প্রথম ছবি। তো এই ছবিতে অনেক রকম কিছু, ছবি নিয়ে বিশ্লেষণ করলে অনেক সময় লাগবে, তাই আমি সেই ছবি নিয়ে আলোচনা করছি না। তো এছাড়াও আরও যে শিল্পীগুলো আমাদের ভারতবর্ষে অর্থাৎ বাংলায় যে শিল্পীগুলো ছবি আঁকার সঙ্গে যুক্ত ছিল তাদের মধ্যে তোমরা অনেকেই জানো অবনীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, যামিনী রায় প্রমুখ শিল্পীদের হাতের জাদুতে যেসব শিল্পগুলো তৈরি হয়েছে বা যেসব ছবিগুলো তৈরি হয়েছে সেগুলো কিন্তু ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এবং আজও ইতিহাস চর্চার বিষয়বস্তু হিসাবে কিন্তু এই ছবিগুলোর গুরুত্ব তো দেখো এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফটোগ্রাফি। তো ফটোগ্রাফি কথার অর্থ হচ্ছে ছবি। তো তোমরা সকলেই ছবি তোলো, আর ছবি তুলতে খুব আনন্দ লাগে। আর এই ছবিগুলো যদি কোনো পুরানো ছবি হয় সেক্ষেত্রে তো আরও বেশি আনন্দ হয় এবং এর গুরুত্ব কিন্তু আরও বেশি। ধরো ভারতের স্বাধীনতার সময় অর্থাৎ 1947 সালে যে ভারতের হাতে যে ক্ষমতা হস্তান্তর করা হচ্ছিল সেই সময়ের ছবি যদি কেউ তুলে থাকেন বা অনেকে তুলেছে, সেই ছবির গুরুত্ব কিন্তু অসীম, কারণ সেই সময় মুভমেন্ট কিন্তু প্রমাণিত করে দেয় এই ছবি দিয়ে, বা ওই সময়ের ঘটনা সত্য প্রমাণিত করে ওই ছবি। বোঝা গেল? তাহলে ইতিহাস চর্চার ক্ষেত্রে ছবি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এই যে ছবি, এতক্ষণ ধরে যে আমরা ছবি আলোচনা করছি, এই ছবির যিনি প্রথম এর কাণ্ডারি বা ছবির যে তৈরি করার ক্ষেত্রে যিনি সাহায্য করেছিলেন অর্থাৎ যিনি ক্যামেরা আবিষ্কার করেছিলেন, এই ক্যামেরা আবিষ্কার করেছিলেন 1840 খ্রিস্টাব্দে আলেকজান্ডার ওয়ালকট নামে একজন ব্যক্তি। তো এবার দেখো যোগাযোগ এবং যাতায়াত ব্যবস্থা। তো তোমরা জানো যে যোগাযোগের মাধ্যম হচ্ছে কয়টি? তোমরা সকলেই বলবে যোগাযোগের মাধ্যম হচ্ছে 3টি। এক হচ্ছে আকাশপথ, 2 হচ্ছে স্থলপথ, আর 3 হচ্ছে জলপথ। বাবা যদি আমরা উল্টে দিই তাহলে জলপথ, স্থলপথ, আকাশপথ, এই 3টে পথেই কিন্তু যোগাযোগের মাধ্যম। দেখো আগেকার দিনে
আমাদের যোগাযোগ কিভাবে হতো? না, জলপথে হতো। বেশিরভাগই দেখো যে সভ্যতাগুলো ছিল নদী কেন্দ্রিক, অর্থাৎ যোগাযোগ কিন্তু নদীকে দিয়েই কিন্তু হতো, অর্থাৎ জলে হতো। পরবর্তীকালে সেটা জলের থেকে স্থলে এলো, আর স্থল থেকে আস্তে আস্তে আমাদেরকে এখন দ্রুত পরিষেবার জন্য আকাশপথ দিয়ে আমরা যাতায়াত করি। তাহলে এই যে আস্তে আস্তে বিবর্তন হতে থাকলো, এই বিবর্তনের ফলে কিন্তু ইতিহাস চর্চায় ব্যাপক গুরুত্বপূর্ণ। দেখো, এবারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে স্থানীয় ইতিহাস। তো স্থানীয় ইতিহাস আধুনিক ইতিহাস চর্চার একটি গুরুত্বপূর্ণ বিষয়। কলহনের লেখা রাজতরঙ্গিনী থেকে আমরা কাশ্মীর সম্পর্কে কিন্তু জানতে পারি। দেখো, এবারের বিষয় আমাদের হচ্ছে শহরের ইতিহাস। তো শহরের ইতিহাস সম্পর্কে আমাদের জানতে গেলে জানতে হবে যে শহরটি কবে তৈরি হয়েছিল, কিভাবে তৈরি হয়েছিল, কবে শহরটির আধুনিকতার ছোঁয়া পেয়েছিল, আরও আধুনিকতার দিকে এগিয়ে যাচ্ছে, সে সম্পর্কে আমরা শহরের ইতিহাস থেকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সামরিক। সামরিক খুব ইন্টারেস্টিং একটি বিষয়। সেটি হচ্ছে ভারতের ইতিহাসে, দেখো এর আগে আমরা মানে পানিপথের যুদ্ধের আগে আমাদের ভারতের ইতিহাসে কি হতো, যুদ্ধ হওয়ার সময় কি হতো না, কোনো কোনো রাজাদের ক্ষেত্রে ঘোড়াদের নিয়ে যুদ্ধ করত, কোনো কোনো লাঠিয়াল নিয়ে যুদ্ধ করত, কোনো সময় হাতি নিয়ে যুদ্ধ করত। এইসব যুদ্ধগুলো কিন্তু করত। কিন্তু মুঘল সম্রাট বাবর পানিপথের প্রথম যুদ্ধে যে সামরিক অস্ত্রটি ব্যবহার করেছিল সেটি হচ্ছে গোলা বারুদ বা কামান। এই কামান কিন্তু ভারতবর্ষের প্রথম সামরিক ইতিহাসের যোগ হয়। অর্থাৎ বাবরের সৈন্য সংখ্যা কিন্তু খুবই কম ছিল, কিন্তু বাবর কিন্তু যুদ্ধে জয়লাভ করেছিল। তার কারণ তিনি সামরিক অস্ত্র হিসাবে কামানের ব্যবহার করেছিলেন। তাহলে বোঝা গেল। তো দেখো, এবারে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে বিজ্ঞান, প্রযুক্তি এবং চিকিৎসাবিদ্যা। মানুষের সভ্যতার সঙ্গে সঙ্গে মানুষের কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তির, সভ্যতার এবং চিকিৎসাবিদ্যার কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো এবারে আসি আমি যে বিষয়টা সেটা হচ্ছে, তো এবারে আসি আমি বিজ্ঞান প্রযুক্তি। তো বিজ্ঞান প্রযুক্তি সম্পর্কে ইতিহাস চর্চার বিষয়ে সব থেকে যে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আর্যভট্টের লেখা আর্যভট্টীয় এবং সূর্য সিদ্ধান্ত। এই যে গ্রন্থগুলি, বরাহমিহির লেখা পঞ্চ সিদ্ধান্তিকা, এই গ্রন্থগুলি থেকে আমরা কিন্তু প্রযুক্তি, বিজ্ঞান প্রযুক্তির বিষয়ে কিন্তু আলোচনা পাই। তাহলে তোমরা বুঝতে পারছো যে এই বিষয়গুলি কিন্তু ইতিহাস চর্চায় ব্যাপক গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমাদের গণ্য। তো দেখো যে চিকিৎসাবিদ্যা, তো চিকিৎসাবিদ্যা ভারতের প্রাচীনকাল থেকে কিন্তু এই চিকিৎসাবিদ্যা কিন্তু প্রচলন। প্রাচীনকাল থেকে ভারতের যে চিকিৎসাবিদ্যাগুলি ছিল সেগুলো হচ্ছে চাতক, সুশ্রুত এবং ধন্বন্তরী। এই ব্যবস্থাগুলি প্রাচীনকাল থেকে ভারতবর্ষের চিকিৎসাবিদ্যার কিন্তু অগ্রগতি ঘটিয়েছে। তাছাড়াও আধুনিক চিকিৎসা ব্যবস্থা হিসেবে কলকাতার মেডিকেল কলেজ প্রতিষ্ঠাতার পর থেকেই ভারতের চিকিৎসা ব্যবস্থা কিন্তু আরও উন্নতি ঘটিয়েছে। তাছাড়াও তোমরা জানবে যে আচার্য প্রফুল্লচন্দ্র রায়, তিনিও কিন্তু চিকিৎসা শাস্ত্রে ব্যাপক উন্নতি ঘটিয়েছেন। তাহলে বুঝতে পারছো যে চিকিৎসা শাস্ত্রে বা চিকিৎসা বিদ্যায় প্রাচীনকাল থেকে ভারতবর্ষের কিভাবে উন্নতি করেছিল, আর সেগুলো কিন্তু ইতিহাস চর্চায় উপাদান হিসাবে যে টপিকটা আমরা আসবো সেটি হচ্ছে নারী। তো তোমরা জানো নারী একটি গুরুত্বপূর্ণ পাঠ, যেটা ভারতবর্ষের সবথেকে বড় শক্তি যদি বলা যায় সেটা হচ্ছে নারী শক্তি, তাই না? এই নারী শক্তিরা কিন্তু
আমাদের ভারতবর্ষের স্বাধীনতার সময় যেসব নারী আমাদের ভারতের স্বাধীনতার করতে সহযোগিতা করেছিলেন, সেই সব বীরাঙ্গনা নারী তারা সরলা দেবী চৌধুরানী, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদেদা। শাসনক্ষেত্রে যেমন সুলতানা রাজিয়া, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, রানী দুর্গাবতী। বর্তমানকালে আমরা যদি নারীদের এই শাসনক্ষেত্রে পাই, তেমন নারী হচ্ছেন ইন্দিরা গান্ধী, শেখ হাসিনা। এই নামগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে বুঝতে পারছো যে নারীরা কিন্তু ভারতবর্ষের ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ অঙ্গ। থেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদানের ব্যবহারের পদ্ধতি। এই পদ্ধতিগুলি কি কি? যেমন সরকারি নথিপত্র। এই সরকারি নথিপত্র থেকে আমরা সেই সময়ের ইতিহাস সম্পর্কে কিন্তু জানতে পারি। পুলিশ, গোয়েন্দা প্রভৃতিদের বিবরণ, তাদের যে বিবরণ আছে সেই বিবরণ থেকে কিন্তু আমরা ইতিহাস সম্পর্কে জানতে পারি। এছাড়াও চিঠিপত্র, সেই সময় বা সমসাময়িক সময়ে যেসব চিঠিগুলো তারা আদান প্রদান করতেন। এখন যেমন আমরা কি করি যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে বা ফ্যাক্সের মাধ্যমে কিন্তু আমরা আমাদের আদান প্রদান করি বা তথ্যের আদান প্রদান করে থাকি। সে সময় কিন্তু এসব প্রযুক্তি ছিল না, তাই তারা কিন্তু চিঠির মাধ্যমে এই তথ্যগুলো কিন্তু আদান প্রদান করত। আর সেই চিঠিগুলো ইতিহাস চর্চার মূল বিষয়বস্তু হিসাবে উঠে এসেছে। এছাড়া আরও আমরা দেখব কি না, আত্মজীবনী। এই আত্মজীবনীগুলো যে লেখা ছিল, সেই আত্মজীবনী থেকে আমরা দেখতে পাই সমসাময়িক কালে অর্থনৈতিক, রাজনৈতিক এবং ধর্মীয় সমস্ত কিন্তু বিষয় কিন্তু আমরা এই আত্মজীবনী থেকে পেয়ে। এছাড়াও অনেকে স্মৃতিচারণ করে থাকেন। এই স্মৃতিচারণে অনেকে স্মৃতিচারণ করে থাকেন। এই স্মৃতিচারণে তারা যেসব নথিগুলো লিখে গেছেন সেগুলোও কিন্তু ইতিহাস উপাদানে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা। তাহলে দেখো, বুঝতে পারলে যে ক্লাস 10-এর যে প্রথম যে অধ্যায় ইতিহাসের ধারণা, এই ইতিহাসের ধারণা কিন্তু আমাদের এইগুলো নিয়ে কিন্তু পড়তে হবে। তো আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর বন্ধু বান্ধবের সঙ্গে বেশি করে শেয়ার করো, যাতে তারাও